বিকেল নাগাদ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে গেল কুহু। আশফিকের অপেক্ষাতেই যেন ছিল এতক্ষণ যাবৎ। শাশুড়ির সঙ্গে আজ হাতে হাতে অনেক কিছুই রান্না করেছে। মনে মনে এই বাড়ির জামাই হিসেবেই ধরে নিয়েছে আশফিককে। কুহুর সাথে হাসি মুখে কুশল বিনিময় করে খালার খোঁজে ভেতরের রুমে চলে গেল আশফিক। বাসার রুমেই বসে আছেন রাশেদ জামাল আর শারমিন বেগম। দুজনকে সালাম জানান আশফিক। হাসিমুখে খোঁজ খবর নিলেন রাশেদ জামাল। বারংবার এদিক সেদিক দৃষ্টি ফেলে রিশাকে খুঁজে যাচ্ছিল আশফিক। মেয়েটিকে তার আসার খবর পায়নি আজ। কিছু একটা বুঝতে পেরে আশফিককে নিয়ে ভেতর রুমে চলে গেল কুহু। রুমে আসতে দেখলো রিশা নেই। বিকেলের দিকে সচরাচর ছাদেই থাকে মেয়েটা। আশফিককে ছাদে পাঠিয়ে দিল। টেবিলে খাবার গোছাতে চলে গেল কুহু। মৃদুমন্দ বাতাস বইছে। গাঢ় বেগুনি রাঙা সুতি 3 পিস পরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রিশা। শুভ্র রাঙা ওড়নাটা বাতাসে ভাসছে। আশফিক কিছু সময় মন দিয়ে তাকিয়ে দেখল। অসম্ভব মায়াবী লাগছে। এতটা যত্ন নিয়ে ভালো লাগার দৃষ্টিতে কখনো দেখেনি রিশাকে। অজান্তেই মন ভালো হয়ে গেল তার। এই কদিন যাবৎ বিষাদে ডুবেছিল। রিশা একদিন যত্ন নিয়ে সবটা কাটিয়ে দিবে এই বিশ্বাস আছে। ঠোঁটের কার্নিশে একটুখানি হাসি নিয়ে এগিয়ে গেল আশফিক। ডাকলো রিশাকে। ভাবনার অলীক জগৎ থেকে বেরিয়ে আসলো রিশা। চোখ দুটো ঘোলাটে হয়ে এসেছে তার। অন্য সময় হলে আশফিক ভাইয়ের আগমন তাকে খুশি আর আনন্দ দিত। অথচ আজকে কোনো অনুভূতিই হচ্ছে না। সময় বদলায়। পৃথিবীর নিয়ম মতোই চলতে হয় আমাদের। মাঝে মধ্যে মন শুধু আটকে দেয় কিছু কিছু পরিস্থিতির কাছে। হাত ভাঁজ করে নিয়ে সরাসরি প্রশ্ন করল রিশা। সব ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছেন আশফিক ভাই? আপনার এতদিনের প্রেম, ভালোবাসা, আবেগ, স্মৃতি ওসব? রিশার প্রশ্নে থতমত খেল আশফিক। তাচ্ছিল্যই শোনালো কেমন অপ্রস্তুত হয়ে। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, আমি স্বেচ্ছায় ছাড়িনি যে টিচ করেছে। আমার ভালোবাসার কোনো মূল্য দেয়নি, একবারও ভেঙে দিয়েছে আমাকে। আসলে আমরা যখন ভুল মানুষকে ভালোবেসে ফেলি তখন এভাবে তার দাম পাই। আমি নিজেই ভুল বুঝতে পেরেছি রিস। তুই আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতি, এটাও জানি। ছিল হেসে বলল রিশা। তাহলে তো জানেনই দেখছি। আপনার কি ধারণা আমি এখনো বোকার মতো আপনার আশা নিয়ে বসে থাকবো? জেনিত প্রতারণা করেছে বলেই আপনি ফিরে এসেছেন। হৃদয় ভেঙে গেছে আপনার, তার দায়ভার এখন আমি কেন নিব? ভালোবাসতাম বলে? আপনি কি সত্যি আমায় মন থেকে ভালোবাসেন আশফিক ভাই? নির্বাক হয়ে রিশার কথা শুনছে আশফিক। কথাগুলো অবশ্যই যৌক্তিক। এটা ভেবেই আসতে চায়নি সে। কুহু তাকে পুনরায় না বুঝলে কখনোই আসতো না। খুব ভালো করে জানতো এই কথাগুলো তাকে শুনতে হবে। শক্ত গলায় বলল, আমি তোকে কখনো সেভাবে দেখিনি রিস, কিন্তু তোর মনে আমি ছিলাম সেটা বুঝতে পারিনি অনেকটা পরে। ততদিন জেনিত আমার জীবনে চলে আসে। আমি তোকে কোনো দয়াভার দিতে চাচ্ছি না ভাঙা, আমি একটু সুখের সন্ধানে এসেছি এতটুকুই। তুই রাজি না থাকলেও জোর করার সাধ্য আমার নেই। তোর মনে কি অন্য কেউ আছে? আচমকায় ভেতরে অস্থির হয়ে উঠল রিশার। হাত ছেড়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো সে। শিরশিরে বাতাসটা দম বন্ধ করে দিতে চাইল। মাথায় জমল ঘামবিন্দু। অনিশ্চিত পরিস্থিতির মাঝামাঝি দাঁড়িয়ে কি করতে রাতিম ভাইয়ের নামটা বলবে। বারংবার যে ফিরিয়েই দিচ্ছে তাকে। কণ্ঠনালী যেন চেপে ধরল কেউ। ঢোক গিলতে কষ্ট হলো। উত্তরের অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে রইল আশফিক। চোখ বুজে ফেলল রিশা। দুফোঁটা জল গাল ভেজালো। ঠোঁট কাঁপানো টিরটির করে। কাঁপা স্বরে কোনো রকম বলল, না, কেউ নেই। স্বস্তির শ্বাস ফেলল আশফিক। তার প্রতি রিশার অভিমান জমেছে খুব করে বুঝতে পারল। বাকি আর কথা বাড়ালো না, চলে গেল। রিশা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রাতিমের উপর প্রচণ্ড রাগ ক্ষোভ জন্মালো। কেন কয়েকটা দিনের জন্য তার জীবনে সেসব এলোমেলো করে দিল? নয়তো আজকের দিনটা খুব সুন্দর হতো। ঘড়ির কাঁটা রাত 9টায়। সবার সঙ্গে কথা বলতে বলতে সময় কখন চলে গেল খেয়ালই করেনি। আচমকা রনকের কথা মনে পড়ল তার। লোকটা এখনো ফিরল না। দ্রুত রুমে গেল দৌড়ে। খাটের ওপর পড়ে থাকা ফোনটা হাতে নিতেই দেখলো একটা অপরিচিত নম্বর থেকে মেসেজ এসেছে। দ্রুত ওপেন করলো সেটা। সম্পূর্ণ মেসেজ পড়ে যেন কুহুর মাথায় বাজ পড়ল।
রনক আর শাহানুর মাহি ম্যাম নাকি একত্রে একটা রিসর্টে গিয়েছেন। তার ঠিকানাটা আর রুম নাম্বারটাও লেখা আছে স্পষ্টভাবে। মুহূর্তে হাত কাঁপতে লাগলো কুহুর। এই জন্যই কি তবে রনক ভাই আজকে ভার্সিটিতে যেতে নিষেধ করেছে তাকে? ভেতরে ঠেলে ঠেলে কান্না আসতে চাইল। এলোমেলো ভাবে কোনো মতো বাসা থেকে বেরিয়ে গেল কুহু। মায়ের কথাটুকু শুনে স্তব্ধ হয়ে গেল রিশা। আশফিক ভাইয়ের তো পছন্দের মানুষ আছে জেনিত। রিশাকে কেন বিয়ে করতে চাইছে সে? নাকি মা আর খালামণির প্ল্যান এটা? শত ভাবনা রেখে ফোন খুঁজতে লাগলো রিশা। কয়েক মাস কেটে গেছে, আশফিক ভাইয়ের আইডি তার দেখা হয় না। কোনো রকম ফোন হাতে নিয়ে ফেসবুকে গিয়ে আশফিকের নাম সার্চ করতে আইডি চলে আসলো, তবে লক করা। মুহূর্তে হতাশ হয়ে গেল রিশা। মন বলছে কিছু তো একটা হয়েছে। যে ছেলে আইডিতে শত শত ফলোয়ার, সে কেন হুট করে আইডি লক করে দিবে? সরাসরি আশফিক ভাইয়ের সাথে দেখা না হলে জানা যাবে না। এটার পর একটা ঝামেলা একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছে রিশা। পুরোনো দিনগুলো মনে পড়লেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আশফিকের গুড লুকিং পরিপাটি চলাফেরা মূলত রিশাকে আকৃষ্ট করত। চোখের ভালো লাগা তো আর মনকে ছুঁতে পারে না। ভালোবাসা তো এত কিছু দেখে বা ভেবে হয় না। ছোটবেলায় পছন্দের খেলনা না পেলে যেমন মন খারাপ করতো, আশফিককে পাবে না ভেবেও রিশার ঠিক তেমনটাই মন খারাপ লেগেছিল। কিন্তু ভালোবাসার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। রাতিম ভাইকে পাওয়ার পর যেটা উপলব্ধি করেছে রিশা, যাকে ছাড়া বেঁচে থাকা চিন্তা করা যায় না। ভাবনার মাঝেই কুহুর আগমন ঘটল। রিশাকে কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঈষৎ রাগ হলো কুহুর। ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। রিশা কোনো প্রতিক্রিয়া দেখালো না, দরজা আটকে দিল। আনন্দ কিছুক্ষণ ফাঁকা ঘরে নাচল কুহু। পরক্ষণে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সেদিন আশফিককে মেসেজ দিয়ে ভুল করেনি সে, বরং সবটা ঠিক করতে সক্ষম হয়েছে। এসব ভালোবাসা সত্য স্নিগ্ধ ছিল, তাই তো এত সহজে সব ঠিক হয়ে গেল। আশফিক আগে থেকেই জানতো রিশা তাকে পছন্দ করে। সেদিন কুহু ইচ্ছাকৃতই মিথ্যে ভালোবাসি বলেছিল। ব্যাপারটা জানার পর খুবই ভালো লেগেছে কুহুর। অন্তত আশফিকের চোখে ছোট হয়ে যায়নি সে। রিশাকে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছিল আশফিক। জোর গলায় তো জেনিতের কথা বলে গিয়েছিল, এখন কোন মুখে সামনে এসে দাঁড়াবে? রিশা এখনো আশফিকের আশায় আছে জানতেই এক প্রকার ছুটে আসছে আশফিক। বাইরে থেকে রনকের ডাক আসতেই বেরিয়ে গেল কুহু। ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই। কুহু দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। জুলেখা কয়েকদিন ছুটিতে গিয়েছে। কিছুদিনের মাঝে রিশা আসলো মলিন মুখে। রাশেদ জাহান খাওয়ার মনোযোগী। এই প্রস্তাবে তাকে খুব একটা উৎফুল্ল মনে হলো না। বেশ হাসি মুখে কথা বলে যাচ্ছেন শারমিন বেগম। তার বোনের ছেলে প্রশংসায় মাতিয়ে রেখেছেন টেবিল। কোনো ভাবান্তর হলো না রাশেদ জামালের। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা পছন্দ নয় তার। আশফিক খুব যোগ্যতা সম্পন্ন ছেলে, তবে মেয়েকে বিয়ের পর কানাডায় চলে যেতে হবে ভাবতেই বাবার বুক ফাঁকা হয়ে আসে। আশফিকের বাবা মা জানিয়েছে ছেলে দেশে আসার পর একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিবে সবাই। কবে নাগাদ বিয়ের দিন তারিখ ঠিক করা যায়? রনকের একটাই কথা, রিশা যা বলবে তাই হবে। তবে খুব একটা যে তার পছন্দ এমন নয়। আশফিকের চলাফেরা সম্পর্কে কিছুটা ধারণা আছে তার। ফেসবুকে প্রায়ই একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখেছে। দেশে থাকাকালীন কলেজ জীবনে কত শত প্রেমই করেছে। খাবার নিয়ে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করছে রিশা। মনে হচ্ছে এবারও তাকে নিজ থেকে রাতিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। একটা মানুষ এতটা কঠোর কিভাবে হয়? তার কি সত্যিই মন নেই, নাকি রিশার জন্য তার অনুভূতি ছিল না কখনো? থমথমে গলায় বলল রিশা। এই মুহূর্তে আমি বিয়ে করতে চাচ্ছি না বাবা, আগে পড়াশোনা শেষ হোক, তারপর ভেবে দেখব। মেয়ের এমন কথায় যেন খুশি হলেন রাশেদ জামাল। রনক জানালো এই নিয়ে রিশাকে যেন জোর জবরদস্তি না করা হয়। কুহু নির্বাক হয়ে তাকিয়ে রইল। এটা কি সত্যি রিশার কথা? লজ্জায় কি মনটা বলছে? মেয়ের কথায় খানিক অবাকই হলেন শারমিন বেগম। বোন তো তাকে জানিয়েছেন রিশা আর আশফিক দুজন দুজনকে পছন্দ করে আগে থেকেই। তবে এখন তো দেখা যাচ্ছে মেয়ে উল্টো সুর গাইছে। অর্ধেকটা খাবার রেখেই চলে গেছে রিশা। মেয়েকে আর ডাকলেন না শারমিন বেগম। পরীক্ষার আর হাতে গোনা কয়েকদিন বাকি। কুহুকে বাড়িতে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে বলল রনক। এক গাদা বই সামনে খোলা পড়ে আছে। মুখে ফুলিয়ে খাটের মধ্যিখানে বসে আছে কুহু। কাল রাতে পড়তে পড়তে কখন চোখ লেগে গিয়েছিল টের পায়নি।
রনক তৈরি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। আয়নায় চোখ রেখে কুহুকে পর্যবেক্ষণ করছে। ঈষৎ হাসি ফুটে উঠল তার ওষ্ঠকোণে। গম্ভীর ভরাট স্বরে বলল, কালকে রাতের মতোই ফোলানোর ইচ্ছে হচ্ছে নাকি? তুমি যে এতখানি দুষ্টু আগে বুঝিনি, ফাঁকি বাজনি। এসে যেন দেখি সব পড়া কমপ্লিট। কাল রাতের কথা মনে হতেই লজ্জায় দৃষ্টি নামালো কুহু। একটু পড়ার ইচ্ছে ছিল না তখন। শাড়ি পরেও তো এই জল্লাদটার মন গলানো গেল না রাতে। সারাক্ষণ পড়া আর পড়া। এলোমেলো শাড়ি নিয়ে উঠে গেল ওয়াশরুমে। তপ্ত শ্বাস ফেলে বেরিয়ে গেল রনক। আড়মোড়া ভেঙে পড়ার টেবিলে ছেড়ে উঠল রিসা। পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। আপাতত পরীক্ষার চিন্তা মাথায় রেখে গতকাল আশফিক ভাই দেশে ফিরছে, আজকে আসার কথা। রাতিম ভাইয়ের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত আশফিককে কিছু বলাও সম্ভব নয় রিসার। সব মিলে এলোমেলো লাগছে সব। এদিকে কুহু বেশ আনন্দ নিয়েই আছে আশফিকের সঙ্গে বিয়ের কথা শোনার পর থেকে। সবকিছু খুলে না বলায় শান্তিও লাগছে না রিসার। মিথ্যে এক হাসি ঝুলিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে সর্বক্ষণ। বিকেল নাগাদ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে গেলে কুহু আশফিকের অপেক্ষাতেই যেন ছিল এতক্ষণ যাবৎ। শাশুড়ির সঙ্গে আজ হাতে হাতে অনেক কিছুই রান্না করেছে। মনে মনে এই বাড়ির জামাই হিসেবেই ধরে নিয়েছে আশফিককে। কুহুর সাথে হাসি মুখে কুশল বিনিময় করে খালার খোঁজে ভেতরের রুমে চলে গেল আশফিক। বসার রুমেই বসে আছেন রাশেদ জামাল আর শারমিন বেগম। দুজনকে সালাম জানালো আশফিক। হাসি মুখে খোঁজ খবর নিলেন রাশেদ জামাল। বারংবার এদিক সেদিক দৃষ্টি ফেলে রিসাকে খুঁজে যাচ্ছিল আশফিক। মেয়েটা কি তার আসার খবর পায়নি আজ? কিছু একটা বুঝতে পেরে আশফিককে নিয়ে ভেতরের রুমে চলে গেলেন। কুহু রুমে আসতে দেখলো রিসা নেই। বিকেলের দিকে সচরাচর ছাদেই থাকে রিসা মেয়েটা। আশফিকে ছাদে পাঠিয়ে দিয়ে টেবিলে খাবার গোছাতে চলে গেল কুহু। মৃদুমন্দ বাতাস বইছে। গাঢ় বেগুনি রঙা সুতি থ্রিপিস পরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রিসা। শুভ্র রঙা ওড়নাটা বাতাসে ভাসছে। আশফিক কিছু সময় মন দিয়ে তাকিয়ে থাকলো। সম্ভবত মায়াবী লাগছে। এতটা যত্ন নিয়ে ভালো লাগার দৃষ্টি কখনো দেখেছিল রিসাকে? অজান্তেই মন ভালো হয়ে গেল তার। এই কয়দিন যাবৎ বিষাদে ডুবেছিল রিসা। একদিন যত্ন নিয়ে সবটা কাটিয়ে দেবে এই বিশ্বাস আছে। ঠোঁটের কার্নিশে একটুখানি হাসি নিয়ে এগিয়ে গেল আশফিক। ডাকলো রিসাকে। ভাবনার অলিক জগৎ থেকে বেরিয়ে আসলো রিসা। দুটো চোখ ঘোলাটে হয়ে আছে তার। অন্য সময় হলে আশফিক ভাইয়ের আগমন তাকে খুশি আর আনন্দ দিত, অথচ আজকে কোনো অনুভূতিই হচ্ছে না। সময় বদলায়, পৃথিবীর নিয়ম মতোই চলতে হয় আমাদের। মাঝে মধ্যে মন শুধু আটকে দেয় কিছু কিছু পরিস্থিতির কাছে। আজ হাত ভাঁজ করে নিয়ে সরাসরি প্রশ্ন করলো রিসা। সব ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছেন আশফিক ভাই? আপনার এতদিনের প্রেম, ভালোবাসা, আবেগ, স্মৃতি ওসব? রিসার প্রশ্নে থতমত খেলো আশফিক। তাচ্ছিল্যই শোনালো কেমন। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, আমি স্বেচ্ছায় ছাড়িনি। জেনিত টিচ করেছে, আমার ভালোবাসার কোনো মূল্য দেয়নি, একবারে ভেসে দিয়েছে আমাকে। আসলে আমার যখন ভুল মানুষকে ভালোবেসে ফেলি তখন এভাবে তার দাম পাই। আমি নিজেই ভুল বুঝতে পেরেছি রিস। তুই আমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, এটা জানি। তাচ্ছিল্য হেসে বলল রিসা। তাহলে তো জানেনই দেখছি। আপনার কি ধারণা আমি এখনো বোকার মতো আপনার আশা নিয়ে বসে থাকবো? জেনিত প্রতারণা করেছে বলেই আপনি ফিরে এসেছেন। হৃদয় ভেঙে গেছে আপনার, তার দায়ভার এখন আমি কেন নিব? ভালোবাসতাম বলে? আপনি কি সত্যি আমায় মন থেকে ভালোবাসেন আশফিক ভাই? নির্বাক হয়ে রিসার কথা শুনছে আশফিক। কথাগুলো অবশ্যই যৌক্তিক, এটা ভেবেই আসতে চায়নি সে। কুহু তাকে পুনরায় না বোঝালে কখনোই আসতো না। খুব ভালো করে জানতো এই কথাগুলো তাকে শুনতে হবে। শক্ত গলায় বলল, আমি তোকে কখনো সেভাবে দেখিনি রিস, কিন্তু তোর মনে ভেবেছিলাম সেটা বুঝতে পারিনি। অনেকটা পরে ততদিন জেনিত আমার জীবনে চলে আসে। আমি তোকে কোনো দয়াভায়া দিতে চাচ্ছি না। ভাঙা আমিটাও একটু সুখের সন্ধানে এসেছি, এতটুকুই। তুই রাজি না থাকলেও জোর করার সাধ্য আমার নেই। তোর মনে কি অন্য কেউ আছে? আচমকায় ভেতর অস্থির হয়ে উঠল রিসার। হাত ছেড়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো সে। শিরশিরে বাতাসটা দম বন্ধ করে দিতে চাইল। মাথায় জমানো ঘাম বিন্দু অনিশ্চিত পরিস্থিতির মাঝামাঝি দাঁড়িয়ে কি করে রাতিম ভাইয়ের নামটা বলবে? বারংবার যে ফিরিয়ে দিয়েছে তাকে। কণ্ঠলানি যেন চেপে
ধরলো কেউ। ঢোক গিলতে কষ্ট হলো। উত্তরের অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে রইল আশফিক। চোখ বুজে ফেললো রিসা। দুপোটা জল গাল ভেজালো, ঠোঁট কাঁপালো তীর তীর করে। কাঁপা কাঁপা স্বরে কোনো রকম বলল, না, কেউ নেই। অস্থির শ্বাস ফেললো আশফিক। তার প্রতি রিসার অভিমান জমেছে খুব করে, বুঝতে পারলো। বাকি আর কথা বাড়ালো না, চলে গেল। রিসা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রাতিমের ওপর প্রচন্ড রাগ ক্ষোভ জন্মালো। কেন কয়েকদিনের জন্য তার জীবনে সে সব এলোমেলো করে দিল? নয়তো আজকের দিনটা খুব সুন্দরও হতো। ঘড়ির কাঁটা রাত 9টায়। সবার সঙ্গে কথা বলতে বলতে সময় কখন চলে গেল খেয়ালই করেনি। আচমকা রনকের কথাই মনে পড়লো তার। লোকটা এখন ফিরল না। দ্রুত রুমে গেল দৌড়ে। খাটের ওপর পড়ে থাকা একটা ফোন হাতে নিতেই দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। দ্রুত ওপেন করলো সেটা। সম্পূর্ণ মেসেজ পড়ে যেন কুহুর মাথায় বাজ পড়ল। রনক আর শাহানুর মাহি ম্যাম নাকি একত্রে একটা রিসর্টে গিয়েছে। তার ঠিকানাটা আর রুম নাম্বারটাও লেখা আছে স্পষ্টভাবে। মুহূর্তে হাত কাঁপতে লাগলো কুহুর। এই জন্যই কি তবে রনক ভাই আজকে ভার্সিটিতে যেতে নিষেধ করেছে তাকে? ভেতরে ঠেলে ঠেলে কান্না আসতে চাইল। এলোমেলো ভাবে কোনো মতো বাসা থেকে বেরিয়ে গেল কুহু। বাসার রুমে ছিলেন রাশেদ জামান। কুহুকে বেরিয়ে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটার অন্তত বলে যাওয়া উচিত ছিল। আশফিকের সঙ্গে হেসে কথা বলে এগিয়ে আসেন শারমিন বেগম। টিভির স্ক্রিনে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বললেন রাশেদ জামান, রৌনক ফোন করেছিল, বলল কুহুকে নিয়ে কোথাও একটা যাবে, বাড়িতে ফিরবে না আজ। মাত্রই বেরিয়ে গেল কুহু। শারমিন বেগমের হাসিমাখা মুখ চুপসে গেল। ছেলের পরিবর্তন ভালোই হয়েছে। ছুটি পেলে বউ নিয়ে দেশান্তর হয়ে যায়। রনক যে এতটা বউ পাগলা হবে সেটা ঘুণাক্ষরে বোঝা যায়নি আগে। কুহুর প্রতি সেভাবে ভালো লাগাও তো দেখেনি কোনোদিন। বিয়ের পর কিভাবে এতখানি বশ করলো কিভাবে? আশফিক যাওয়ার জন্য বিদায় নিল খালুর থেকে। হাসিমুখেই ভাগ্নে বিদায় নিলেন শারমিন বেগম। আসার সময় ছেলেটাকে যতটা উৎফুল্ল দেখেছিল এখন ততটা নেই। মলিন মুখেই লাগলো মলিনই লাগলো মুখবয়ব। দুজনের মধ্যে আবার মনোমালিন্য চলছে না তো? এই সম্পর্কের কথা শুনে ভীষণ খুশিই হয়েছিলেন শারমিন বেগম। এমন সোনার টুকরো ছেলে কি সহজে মেলে আজকাল? একবারে নিজ হাতে গড়া ছেলে। রিসাকে আর একেবারের জন্য দেখা গেল না। চরম রাগ হলেন শারমিন বেগম। মেয়েটার কি বোধ বুদ্ধি কোনোটাই হবে না? ছেলেটা চলে যাচ্ছে, অন্তত বিদায় তো দিতে আসবে। 2 দিন পর স্বামী হবে সে। উবার নিয়ে এই রাতে সদর গাজীপুরে চলে এসেছে কুহু। ঘড়িতে এখন রাত 10টা 40 মিনিট। গাড়ি থেকে নামতেই মনে হলো টাকা সঙ্গে নিয়ে আসেনি সে। মাথায় যেন বাজ পড়ল। সামনেই নক্ষত্র বাড়ি রিসর্ট। সেদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে কানে থাকা স্বর্ণের দুল খুলতে লাগলো কুহু। গম্ভীর স্বর তাকে থামিয়ে দিল। চিরচেনা কণ্ঠস্বর পেয়ে বক্ষস্থল ধক করে উঠল কুহুর। ততক্ষণে রনক এগিয়ে এসে ভাড়া মিটিয়ে করে দিল। এই মুহূর্তে ঠিক কী রকম প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না কুহু। গম্ভীর দৃষ্টি ফেলে রনকের দিকে তাকিয়ে রইল। শুভ্র রাঙা শার্ট আর ছাই রঙা ফর্মাল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে রনক। পায়ে ফর্মাল ব্রাউন শুজ, লোমো সাথে ঝুলছে ঘড়ি। দৃষ্টি কুহুতে নিবদ্ধ। নীল রঙা সাদামাটা সুতির 3 পিস পরে দাঁড়িয়ে আছে কুহু। শিফনের ওড়না বাতাসে দুলছে। সত্যিই দৃষ্টি পায়চারি করতে লাগলো কুহুর। আশেপাশে খুঁজতে লাগলো কাউকে। ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলল রনক, যাকে খুঁজছো সে এখানে নেই। এতটা ভালোবাসো আমাকে, যার জন্য শাহিনুর মাহি ম্যামের নাম শুনতেই ছুটে এলে। একবার আমাকে ফোন করার প্রয়োজন মনে করনি। এভাবে কেউ প্ল্যান করে খুব সহজেই তো তোমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। কুহুর কোনো উত্তর দিল না। রাগে ফুঁসলো। তার মানে রনক ইচ্ছে করে তাকে এই রিসোর্ট পর্যন্ত নিয়ে এসেছে। কয়েক কদম হেঁটে কুহুর মুখোমুখি দাঁড়ালো রনক। আশেপাশে বেশ গ্রামীণ পরিবেশ। মৃদুমন্দ বাতাস বইছে। কুহুর কপাল ছুঁয়েছে এলোমেলো চুল। খানিকটা নিচু হয়ে কপালে ফু দিয়ে বলল রনক, তুমি কি জানো কুহু, এই বোকামো আমাকে বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করে। পৃথিবীর আনাচে কানাচে কোথাও তুমি আমার মতো আশ্চর্য প্রেমিক পুরুষ পাবে না, যে তার প্রিয়তমার বোকামো দেখে ঘায়েল। ওই সরল মায়াবী চেহারা নিমিষে আমার জগৎ ভুলিয়ে দিতে সক্ষম। রনকের কথার মাঝে একটা তরুণী আসলো। হাস্যোজ্জ্বল মুখে জানালো তাদের জন্য বরাদ্দ কটেজটা সাজানো হয়ে গেছে।
পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়েটাকে কিছু টাকা দিল রনক। কুহু অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না তার। মেয়েটা প্রস্থান করতেই কুহু হাত ধরে সামনে এগিয়ে গেল রনক। কাঠের ব্রিজ পেরিয়ে হেঁটে যাচ্ছিল রনক। আশেপাশে দৃষ্টি বুলিয়ে যাচ্ছিল কুহু। সারি বাঁধা কয়েকটা কটেজ জলের ওপর টিনের ছাদ। অজস্র ঝিঝি পোকার ডাক কানে বাজছে। একদম শেষের রুমটার দিকে গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রনক। আবছা অন্ধকারে কিছুই দেখতে পেল না কুহু। নাকে গোলাপের সুমিষ্ট ঘ্রাণ ধাক্কা খাচ্ছে। আচমকা হলদে আলো জ্বলছে। আলোকিত হয়ে গেল গোটা কক্ষ। সামনে বিছানায় লাল সাদা গোলাপ দিয়ে সাজানো। পাশে ছোট টেবিলের ল্যাম্পশিট বারবার সামনে তাকাতেই বেশ বড় সড়ো আয়নার দৃষ্টি আটকে গেল কুহুর। রনক তার দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগ নিয়ে, হাতে একটা ব্যাগ। এগিয়ে এসে কুহুর হাতে ধরিয়ে দিয়ে তৈরি হতে বলল ঝটপট। রাতের খাবারের অর্ডার করার জন্য বেরিয়ে গেল রনক। কুহু থ মেরে দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে কোনো কল্পজগতে সে। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। যতটা মন খারাপ নিয়ে এসেছিল ঠিক তার চেয়ে দ্বিগুণ ভালো লাগছে এখন। ব্যাগ খুলতেই একটা লাল টুকটুকে শাড়ি পেয়ে গেল কুহু। কিয়ৎক্ষণ হাতে নিয়ে তাকিয়ে রইল। মুহূর্তে একরাশ লজ্জা ঘিরে ধরল তাকে। শাড়ি দিয়ে তৎক্ষণাৎ মুখ ঢেকে নিল সে। মিনিট 10 পরে রনকে সে দরজায় কড়া নাড়ল। সবে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল কুহু। রনকের উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। হেঁটে কাঠের দরজার সামনে এসে বলল সে। কি শাড়ি নিয়ে এসেছেন এটা? ওপাশ থেকে বলল রনক। এটা শুধু আমার সামনেই পড়লেই হবে, অন্য কেউ তো আর দেখবে না। দরজা খোলো। মিনিট এক কোনো সাড়া মিলল না। আচমকা খট করে কাঠের দরজায় শব্দ হলো। রুমে প্রবেশ করতেই ভ্রু কুঁচকে গেল রনকের। সম্পূর্ণ রুম অন্ধকার। খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে কুহু। দূর থেকে আবছা আলো এসে প্রবেশ করছে রুমে। এগিয়ে গিয়ে টেবিলে থাকা ল্যাম্পশেডটা জ্বালিয়ে দিল রনক। কুহুর অবয়ব এখন স্পষ্ট চোখের সামনে। বাহিরে এক দৃষ্টিতে তাকিয়ে জোনাকি পোকা দেখছে কুহু। ধীর পায়ে গিয়ে এগিয়ে আসলো রনক। কুহুর হাত ধরতে ভীষণ চমকালো কুহু। ঘাড় ঘুরিয়ে তাকালো মুহূর্তে। কুহুকে টেনে নিয়ে আলোর সামনে এসে দাঁড়ালো রনক। পাতলা টিস্যু শাড়ি গায়ে জড়ানো। কুহু লজ্জায় দৃষ্টি নিচু করে রাখলো। মিনিট এক পর সেই তরুণী মেয়েটার কণ্ঠস্বর পাওয়া গেল। খাবার নিয়ে এসেছে সে। এগিয়ে গিয়ে খাবার নিয়ে ফের দরজা আটকে দিল রনক। পাশেই বেতের টেবিলের ওপর রাখলো। ঘড়ির দিকে তাকিয়ে কুহুকে তাকালো খাওয়ার জন্য। খাবার এক এক করে নিজেই টেবিলে সাজিয়ে দিল। আচ্ছা, মিথ্যে বলে হুট করে এখানে কেন নিয়ে এলেন আমায়? দৃষ্টি তুলে কুহুর দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল রনক। তোমার সঙ্গে লুকোচুরি খেলবো তাই। প্লিজ এখন বোকা বোকা কথা বলে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিও না। কুহুর পাল্টা আর কিছু বলল না। আঁচল টেনে গা ঢেকে নিয়ে জড়সড় হয়ে বসল। সবটাই নীরবে পর্যবেক্ষণ করলো রনক। পরক্ষণে খাবার প্লেটে তুলে নিয়ে খাইয়ে দিল কুহুকে। ফ্যালফ্যাল দৃষ্টি ফেলে তাকিয়ে রইল কুহু। কতটা ভালোবাসা প্রাপ্য ছিল তার। একটা অপছন্দের মানুষ কি করে এতটা পছন্দের হয়। প্রায় মিনিট 20 পরে আবারও সেই মেয়েটির কণ্ঠস্বর পাওয়া গেল। কুহু দরজা খোলার জন্য উঠতেই রনক গম্ভীর স্বরে বলল। এই শাড়ি পরে যেতে হবে না তোমাকে, আমি যাচ্ছি। সমস্যা কি? সে তো মেয়ে। তো মেয়ে বলে কি তার চোখ নেই? পাল্টা আর কিছু বলল না কুহু। এগিয়ে গেল জানালার পাশে। এখানকার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটায়। দূরে গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে অনায়াসে। নিচে তাকাতেই জলে ফুটে আছে লাল শাপলা। অগণিত জোনাক পোকা দল বেঁধে উড়ছে, যেন আকাশের নক্ষত্রগুলো চোখের সামনে নেমে এসেছে। হাত বাড়ালেই ছোঁয়া যাবে এত কাছে। ভাবনার মাঝে একজোড়া হাত পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল কুহুকে। কুহু পেটের কাছে তাকাতেই দেখলো এক গুচ্ছ লাল গোলাপ রনকের হাতে। ততক্ষণে কানের পাশে ফিসফিস করে বলল রনক। শুভ জন্মদিন বউ। কানের পাশে উষ্ণ শ্বাস পড়তে মৃদু কেঁপে উঠল কুহু। নিজের জন্মদিন বেমালুম ভুলে গিয়েছিল সে। আচমকায় তার মনে পড়ল প্রতি বছর তার জন্মদিনে তার রুমের বেলকনিতে নুপুর আর গোলাপ রেখে যেত কেউ।
সেটা কি আজও অজানা কুহুর। ততক্ষণে গোলাপ বাড়িয়ে ধরল রনক, সাথে ছোট্ট একটা চিরকুট। হাসি মুখে হাতে নিল কুহু। এ যাবৎ তার জন্মদিনে এত আয়োজন আর সুন্দর করে পালন করা হয়নি। ঝাপসা চোখে চিরকুটটা পড়ল। I love you so much, Kuhu. You are the heartbeat of my soul. From my beginning to my end, you are everything. I want to celebrate this day with you every year. টেবিলের ওপর হার্টশেপ কেকের চারিপাশে মোমবাতিগুলো জ্বলাতে জ্বলাতে বলল রনক। বুকে মেয়ে, তুমি আমার জন্মদিন কিভাবে পালন করেছিলে মনে আছে? বুকে তো রীতিমতো ছুরি বসিয়ে দিয়েছিলে। কেক কাটার পরিবর্তে আমার হৃৎপিণ্ড কাটতে চেয়েছো। অথচ দেখো আমি কত যত্ন আর আদর নিয়ে তোমার জন্মদিন পালন করছি। কুহু যেন খানিক লজ্জা পেল। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। কুহুকে ফের টেনে এনে পাশে বসিয়ে দিল রনক। একত্রে কেক কাটলো দুজন। খানিকটা কেক নিয়ে কুহুকে খাইয়ে দিল রনক। কুহু কেক হাতে তুলতেই বাদ সাধল রনক। জিজ্ঞাসু দৃষ্টি কুহুর। ঈর্ষাদ হাসি রনকের ওষ্ঠ জুড়ে। মাথা খানিকটা নামিয়ে কুহুর ঠোঁটে লেগে থাকা ক্রিমটুকু জিভ দিয়ে স্পর্শ করে খেয়ে নিল রনক। কুহু যেন বরফের মতো জমে গেল মুহূর্তে। আর মস্তিষ্ক এতটুকু বুঝতে পারল রনক ইচ্ছে করেই তার ঠোঁটে কেকের ক্রিম মেখে দিয়েছে। কুহুর পেছনে হাত রেখে খানিকটা কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল রনক। Get ready to accept my love. কুহু তাকিয়ে রইল রনকের ঘোর লাগা চোখে। কপালের চুল এলোমেলো হয়ে আছে, হাত দিয়ে ঠিক করে দিতে লাগলো কুহু। হাত ধরে থামিয়ে দিল রনক। এই মুহূর্তে কুহুর কাঁপা কাঁপা ঠোঁট জোড়া ভীষণ ভাবে আকৃষ্ট করলো তাকে। মৃদু চুম্বনে জড়িয়ে গেল সে। পুরো সময় তাকে থমকে দিল মুহূর্তেই। চোখ বুজে ফেলল কুহু। নিঃশ্বাসের গতিপথ বৃদ্ধি হলো তার। জড়িয়ে নিল রনককে। কাঁধ থেকে চুল সরিয়ে দিয়ে গলার উষ্ণ মুতে ডুবে গেল রনক। ভয়ানক কেঁপে উঠল কুহু। মেরুদণ্ড বারবার শীতল স্রোত বয়ে গেল। ভয়ানক সব অনুভূতিরা চোরাবালির মতো তাকে টেনে নিল অতল গহ্বরে। মুহূর্তেই কুহুকে কোলে তুলে নিল রনক। শুভ্র রঙা চাদরে অজস্র ফুলের পাপড়ি বেছানো। কুহুকে নামিয়ে দিল রনক। পায়ের কাছে থেকে শাড়ি খানিকটা তুলে দিয়ে পকেট থেকে নূপুর বের করে যত্ন নিয়ে পরিয়ে দিল। পরক্ষণে তাকালো কুহুর চোখের দিকে। হেলেমেলে শাড়িতে যেন কুহুর সৌন্দর্য বেড়েছে বহুগুণ। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল রনক। উন্মুক্ত লোমশ বক্ষস্থলে দৃষ্টি পড়তেই তৎক্ষণাৎ দুই হাতে চোখ ঢেকে নিল কুহু। এখন যে ভালোবাসার প্রলয়ঙ্কারী ঝড় বইবে তা পূর্বাভাস মন জানিয়ে দিল। মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে গেল। অনুভূতির সায়রে ডুবে আজ নির্ঘাত মারণ হবে তার। পরীক্ষার আর হাতে গোনা 3 দিন বাকি। রিসা সকালে উঠে মায়ের কাছে খবর পেয়েছে আজ তার এঙ্গেজমেন্ট। আশফিক চলে যাবে আর 20 দিন পর। রিসার পরীক্ষার পর বিয়ের আয়োজন হবে। হতভম্ব হয়ে বসে রইল রিসা। ভেবেছিল আশফিক ভাই তাকে বিয়ে করতে রাজি হবে না। বিয়েতে রাজি এমন কিছু তো বলেনি। একবার কি রিসার মত নেওয়ার প্রয়োজন ছিল না? বিছানা থেকে হাতড়ে ফোন নিল। রাতিমকে মেসেজ পাঠালো 1 ঘন্টার মধ্যে যেন দেখা করে। একটা রেস্টুরেন্টের ঠিকানা লিখে দিল। উঠে ঝটফট তৈরি হয়ে বেরিয়ে গেল রিসা। কিচেন থেকে লক্ষ্য করছে কুহু। এই কদিন আশফিক ভাইকে নিয়ে কিছুই বলেনি রিসা। ব্যাপারটা তাকে অবাক করেছে। তবে কি রিসা এই বিয়েতে রাজি নয়? কিন্তু এটা কিভাবে সম্ভব? রেস্টুরেন্টে অনেকক্ষণ যাবৎ বসে আছে রিসা। আজকে সে সরাসরি রাতিম ভাইয়ের সাথে কথা বলবে। যদি ফিরিয়ে দেয় তাহলে আর কখনোই তার সামনে এসে দাঁড়াবে না। কয়েক মিনিটের মধ্যে রাতিমকে আসতে দেখা গেল। প্রায় 2 ঘন্টার সময় লাগিয়ে দিয়েছে সে আকাশি রঙা চেক শার্ট গায়ে জড়িয়ে। কপাল জুড়ে ঘাম। আশেপাশে কিছু খেয়াল করলো না রিসা। উঠে গিয়ে রাতিমকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রাতিম ভাই। আমি আপনাকে চাই। অন্য কাউকে মানা আমার পক্ষে সম্ভব নয়। কেন দূরে ঠেলে দিচ্ছেন আমাকে? আপনার জব নেই এ কারণে? আমি কিছুই জানতে চাই না, কিছুর প্রয়োজনও নেই। শুধু আপনাকেই চাই, হোক সেটা যে কোনো কিছুর বিনিময়ে। রিসা জোরপূর্বক ছাড়িয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল রাতিম। ক্রোধে কঁপতে লাগলো। রিসা হতভম্ব। শক্ত গলায় বলল, রাতিম, আর কতবার বোঝালে বুঝবে তুমি? কোন অধিকারে জড়িয়ে ধরো? একজন মেয়েকে এতটা নির্লজ্জ হওয়া মানায় না আইরিশ। আমি যদি বিয়ে করে সুখী হতে পারি তাহলে তুমি কেন বোকার মতো আমার জন্য কষ্ট পাবে? রাতিমের শেষের কথাটা তরঙ্গের মতো কানে বাজলো রিসার। পাল্টা প্রশ্ন করলো সে,
বিয়ে? কার বিয়ে? আপনি বিবাহিত? হ্যাঁ, গত সপ্তাহে বিয়ে করেছি আমি। আমার স্ত্রীর নাম রূপা। খুব সুখে আছি আমি। দয়া করে এভাবে আর বিরক্ত করো না আমাকে। ঈশার চোখ বেয়ে জল পড়ছে। হাতের উল্টো পিঠে মুছে নিয়ে বলল। বিশ্বাস করি না আমি। রাতুম কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে তাদের বিয়ের ছবি দেখালো। মেয়েটা অতীব সুন্দরী, রিশার চেয়ে বেশি। লাল টুকটুকে শাড়ি জড়িয়ে আছে, পাশেই সাদা পাঞ্জাবি পরে আছে রাতিম। মুহূর্তেই কলিজা ছ্যাঁক করে উঠল রিশার। নিঃশ্বাস ভারী হয়ে আসলো। পুরো পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। অসহনীয় এক যন্ত্রণা শরীর রে যা লিয়ে দিল। এলোমেলো পা ফেলে প্রস্থান করলো সে। রাতিমের চোখ ভিজে উঠল পরিস্থিতির কারণে। আজ রিশাকে হারিয়েছে সে। জীবন আমাদের চাওয়া মতো সরল রৈখিকভাবে চলে না। আজ হয়তো রাতিমের প্রতি একরাশ ঘৃণা নিয়ে চলে গেছে রিশা। এমনটাই চেয়েছে রাতিম। দিন শেষে রাতিমকে স্বার্থপর ভেবে ভালো থাকুক মেয়েটা। এভাবে কষ্ট পেতে দেখলে রাতিমের কষ্ট হয়। তার অনুভূতিটুকু নীরবেই রয়ে যায়। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো রাতিমের। নিজের কেমন পাথর মনে হলো। রিশা ঘর গুছিয়ে দিচ্ছে কুহু। ইদানিং কেমন এলোমেলো থাকে ঘরটা। আচমকা রুমে এসে দরজা লাগিয়ে হাউমাউ করে কেঁদে ফেললো রিশা। কুহু আশ্চর্য হয়ে গেল। কিয়ৎক্ষণের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। দৌড়ে এসে রিশাকে বুকে জড়িয়ে নিল। কুহুকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল রিশা। কুহু কিছুই বুঝতে পারল না কি হয়েছে। বারংবার রিশাকে জিজ্ঞেস করলো কান্নার কারণ। কাঁদতে কাঁদতে কুহুকে রাতিমের কথা জানিয়ে দিল রিশা। চোখ মুখ কুচকে বলল কুহু। আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল ওই রাতিম, তার সাথে তোর পরিচয় হলো কি করে? কি বলছিস এসব? কান্নার দাপটে কথা বলতে পারল না রিশা। থেমে থেমে বলল। রাতিম ভাই তো ভাইয়ার বন্ধু, তোর সাথে তার বিয়ে হওয়ার কথাই ছিল না, সব ভাইয়ার প্ল্যান। ঘর মোছার জন্য জুলেখা দরজায় কড়া নাড়ল। রিশা কোনো রকম উঠে ওয়াশরুমে চলে গেল। কুহু হতভম্ব হয়ে বসে রইল। কোথাও একটা হিসেবে মিলছে না তার। তবে কি রনক ভাই ইচ্ছে করে রাতিমকে দিয়ে বিয়ের নাটক সাজিয়েছে? কুহুকে হাসির পাত্রী বানিয়ে সবার কাছে চোখ জলে ভেসে উঠল। কোনো রকম দরজা খুলে নিজের রুমে চলে আসলো কুহু। কেন জানি খুব কান্না পাচ্ছে তার। টেবিলের উপর থেকে খাতার কলম নিয়ে লিখতে বসলো। চোখে জল বেয়ে পড়ছে তার। রনক ভয়ের থেকে অনেক অনেক দূরে চলে যাবে সে। রিশার ঘর থেকে জুলেখার চিৎকারের শব্দ পাওয়া গেল। ভয়ে কলিজা ধক করে উঠল কুহুর। খাতা কলম ফেলে ছুটে এলো সে। রিশা ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। দরজা আধো খোলা। কুহুর শরীর কাঁপতে লাগলো। এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। রিশার বিয়ে উপলক্ষে শারমিন বেগম স্বামীকে নিয়ে জুয়েলার্সের দোকানে গিয়েছেন। কোনো রকম এগিয়ে গিয়ে রিশার মাথাটা কোলে নিল কুহু। গালে চাপড়ে ডাকলো। কোনো হেলদোল নেই। নিজেকে এখন চরম অপদার্থ মনে হচ্ছে। ঈশার মানসিক অবস্থাটা সে একবার খেয়াল করলো না। নিজের কথা ভেবে চলে গেল। সাময়িক সময়ের জন্য যেন বোধ বুদ্ধি লোপ পেয়েছিল। জুলেখার সাহায্য নিয়ে রিশাকে টেনে রুমে নিয়ে আসলো কুহু। তখনই খাটে পড়ে থাকা রিশার ফোন বেজে উঠল। স্ক্রিনে আশফিকের নাম। কাপা হাতে কোনো রকম ফোন রিসিভ করলো কুহু। রিশার বেগতিক অবস্থার কথা জানালো। আশফিক তখনই আসছে জানিয়ে ফোন কেটে দিল। জুলেখা বারংবার বলে যাচ্ছে যেন রিশার বাবা মাকে একবার ফোন করে জানায়। কুহু দিশেহারা হয়ে গেল ক্ষণিকের জন্য। জুলেখা বলল রুম থেকে তার মোবাইলটা নিয়ে আসতে। তড়িঘড়ি বেরিয়ে গেল জুলেখা। পশ্চিম আকাশে কমলা রং ছড়িয়েছে। সূর্যটা তখন স্তব্ধ হয়ে যাবে। ছাদের কার্নিশ ঘেঁষে ভাবলেশীন দাঁড়িয়ে আছে রাতিম। বাবার মৃত্যু তাকে পাথর করে দিয়েছে। কোনো অনুভূতি স্পর্শ করতে পারে না। আজকে মা আর রূপার দায়িত্ব তার কাঁধে না থাকলে রিশাকে কাঁদাতো না সে। মনে হচ্ছে এই নশ্বর দুনিয়ায় কেবল কষ্টের বোঝা বইতেই এসেছে। ইহজন্মে রূপাকে স্ত্রী রূপে মেনে নেওয়া অসম্ভব। সময় হয়তো বদলে দেবে একদিন সব। তবে রূপাকে মনের সব কথা জানিয়ে দেওয়ার পর হালকা লাগছে রাতিমের। এই মুহূর্তে সব না বলেও শান্তি মিলছিল না। রূপাকে গ্রহণ করতে আরো সময় চাই তার। কিন্তু মন থেকে ভালোবাসতে পারবে কিনা সেটুকু আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে রাতিম। রূপা চোখে জল আড়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। সেই মলিন মুখখানা দেখে খারাপ লাগছিল তার। আজকে আইরিশের মুখে তার বিয়ের কথা শুনতেই ভেতরে দুমড়ে মুচড়ে গিয়েছে রাতিমের।
চোখ বুঝলেই দেখতে পাচ্ছে মেয়েটার অন্য কারো জন্য বউ সাজছে। এত যন্ত্রণা সইতে পারবে তো মন? ডুকরে কেঁদে উঠল রাতিম। চারিদিক আধার ঘনিয়ে এসেছে, যেন আমাবস্যা নেমেছে। বুকের ভেতর হু হু করে উঠল। বিষাক্ত অনুভূতির ছোবলে রক্তক্ষরণ বইয়ে গেল অন্তর্কণে। দমকা হাওয়া ছেড়েছে, বৃষ্টি আসার পূর্বাভাস। আচমকা ঘর থেকে মায়ের চিৎকার শব্দ কানে ভেসে আসছে রাতিমের। ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো সে। দ্রুত নিচে আসতে দেখলো কাঠের সদর দরজায় হাট করে খোলা। মায়ের আহাজারি কান ভারী করলো তার। অজানা ভয়ে শরীর কাঁপতে লাগলো। ধীর পায়ে ভেতরে প্রবেশ করতে দেখলো মেঝেতে রূপার দেহ পড়ে আছে লুটিয়ে, মুখ ভর্তি ফেনা। ঠিক কি ঘটেছে রাতিমের মস্তিষ্ক দ্রুত বুঝে ফেললো। দৌড়ে গিয়ে রূপার পাশে বসে চিৎকার করে ডেকে উঠল। শুতে গিয়েও পারল না সে। অদৃশ্য এক শক্তি বাধা দিল। স্পষ্ট কানে ভেসে আসলো রূপা বলছে, কোন অধিকারে আমাকে ছুবে তুমি? স্বামীর এই বিয়েটা কি তুমি মেনেছো? যখন কাছে ছিলাম তখন ছুঁয়েছো একটু ভালোবেসে? রাতিমের চোখ বেয়ে টপ টপ করে জল পড়লো, কণ্ঠনালী চেপে ধরলো। তবে কি আইরিশের বিষয়টা রূপাকে জানিয়ে ভুল করলো? আচমকা দূরে দৃষ্টি থমকে গেল রাতিমের। একটা কাগজ ভাঁজ করে রাখা, তার পাশে কাচের রেশমি চুড়ি ভেঙে ছড়িয়ে আছে। গিয়ে কাগজটা হাতে নিল রাতিম। ভাঁজ খুলতে দেখলো কিছু লেখা শক্ত, চোখে মুখে পড়তে আরম্ভ করলো। চলে যাচ্ছি রাতিম ভাই, শুধুমাত্র আমার জন্য তুমি তোমার ভালোবাসার মানুষটাকে অপমান করে ফেললে না, এটা মেনে নিতে পারলাম না। যদি বলতাম তুমি আইরিশের কাছে ফিরে যাও, তাহলে কখনোই যেতে না। তুমি দায়িত্বের অবহেলা করবে না আমি জানি। বুঝ হওয়ার পর থেকে আমার প্রথম ভালোবাসার পুরুষটি ছিলে তুমি। তোমায় ঘিরে আমার স্বপ্ন আশা ছিল। সেই তোমার ভালোবাসা পাবো না জেনে কি করে বেঁচে থাকতাম বলো? আমি মনকে সান্ত্বনা দিয়েছিলাম, অন্তত তোমার বউ তো হতে পেরেছিলাম। বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। তোমাকে অন্য কারোর সাথে ভাবার চেয়ে মৃত্যু আমার কাছে সহজ মনে হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইতি, তোমার বউ, রূপা। চিঠিটা পড়তে ফুপিয়ে কেঁদে উঠল রাতিম। রূপার কষ্টটাও অনুভব করতে পারছে সে। তবে রূপার এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। এই ক্ষত সারা জীবনের জন্য ভুলতে পারবে না। এটা আজীবনের জন্য অপরাধী করে চলে গেল তাকে। রাতিমের মা ছেলের পানে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। পুলিশ আসলে যদি রাতিমকে ধরে নিয়ে যায়, রূপা তো স্পষ্ট বলেই গেছে কেউ দায়ী নয়। সবকিছু ছাপিয়ে কেবল আইরিশের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে রাতিমের। মেয়েটার বিয়ে হয়ে যায়নি তো? না হলে যে বাঁচার আর কোনো পথই থাকবে না। যত দ্রুত সম্ভব এদিকে ঝামেলা মিটমাট করে ঢাকায় যেতে হবে। কিছুক্ষণ পূর্বেই জ্ঞান ফিরেছে রিশার। মস্তিষ্ককে অতিরিক্ত চাপের ফলে সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়েছে। ডাক্তার জানিয়েছে এতে মৃত্যু ঝুঁকিও ছিল। কান্নার কারণ শারমিন বেগমের চোখ মুখ ফুলে বেহাল দশা হয়েছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। পাশেই গম্ভীর মুখে বসে আছেন রাশেদ জামাল। কিছুটা দূরে আশফিক দাঁড়িয়ে আছে হতভম্বের মতো। কুহু দাঁড়িয়ে আছে রিশার পায়ের কাছে, চোখের পাপড়ি ভেজা। রাতিমের কথা সবারই জানা এখন। কিছুক্ষণ পূর্বে কুহুর থেকে সবটাই শুনেছেন সবাই। এই মুহূর্তে আশফিকের মুখের দিকে তাকাতে পারছে না কুহু। তার কথাতেই এসেছে লোকটা। অথচ রিশার মনে ছিল অন্য কিছু। রাশেদ জামাল তার স্ত্রীর ওপর ক্ষিপ্ত। মা হয়ে মেয়ের কোনো খোঁজ রাখেননি সে। মেয়ের চলাফেরা, মনের অবস্থা এতটুকু খেয়াল করেনি। অথচ মেয়েদের সবচেয়ে কাছের মানুষ, বন্ধুর মতো হয় তার মা। রিশা মেঝেতে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। ডাক্তারের সঙ্গে কথা বলল, শেষ করে কেবিনে প্রবেশ করলো রনক। চোখে মুখে কাঠিন্য তার। গম্ভীর স্বরে বলল সে, রিশের বিয়ে আশফিকের সঙ্গেই হবে। একটা মানুষকে হাজারবার বোঝানোর পর যখন সে অনুভূতির মূল্য দেয় না, নিজের মতো করে বিয়ে করে নেয়, তখন তার জন্য কষ্ট পাওয়াটা নির্বোধ নয়, বরং গর্ধপের পরিচয় দেয়। তুই রাতিমকে ভালোবাসতি, আমাকে একবার বলতি। পাশ থেকে আশফিক বলল, রিশা
আমিও জিজ্ঞেস করেছি, কিছুই বলেনি। ভালোবাসা তো জোর করে হয় না। যে ছেলেটা বারবার ফিরে দিচ্ছে তবুও কেন তাকেই চাই? হ্যাঁ, আর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। কুহু করুণ চোখে তাকিয়ে রইল। মেয়েটা বড্ড চাপা স্বভাবের। নার্স এসে জানালো এভাবে যেন পেশেন্টকে বিরক্ত করা না হয়। রনক এক পলক কুহুর দিকে তাকিয়ে বলল বাইরে আসতে। চলে গেল। বেশ অনেকক্ষণ পর মুখ খুলল রিসা। বাবা মাকে বলল বেরিয়ে যেতে, আশফিকের সঙ্গে কথা বলবে। দুজনেই উঠে চলে গেল। দৃষ্টি তুলে তাকালো রিসা। চোখ দুটো জলে ভাসা, নাক টেনে বলল, ঠিক আছে, ধরে নিলাম রাতিম একটা বেইমান, আমাকে স্বপ্ন দেখিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এমন স্বার্থপরকে মনেও রাখতে চাই না। তবে আপনাকে বিয়ে করব। তার আগে একটা কথা স্পষ্ট বলুন আমায়, আপনি কি আমাকে ভালোবাসেন আশফিক ভাই? চোখের দিকে তাকিয়ে বলুন, সরাসরি চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলা যায় না। এমন প্রশ্নে অপ্রস্তুত হলো আশফিক। বার কয়েক চোখের পাতা ঝাপটালো। রিসা নির্নিমেষ তাকিয়ে দেখলো ঘাবড়ে যাওয়া আশফিককে। প্রলম্বিত দম নিয়ে বলল আশফিক, একটু বলতে পারো? আমি তোকে চাই রিস। পৃথিবীর সমস্ত সুখ আমি তোর পায়ের কাছে লুটিয়ে দিতে পারবো। তোর সব ইচ্ছে চাওয়া আমি পূর্ণ করে দেব। আমার নিজের মতো করে সাজিয়ে নেব। সুখ খুঁজে নেব দুজন। তার ছেলে হাসলো। রিসা দৃষ্টি সরিয়ে বলল, আপনার চোখই বলে দিচ্ছে ভালোবাসেন না। ছোট্ট একটা প্রশ্নের এত বড় উত্তর হয় না। শুধু নিজের ভালো থাকার জন্য আমাকে চান আপনি, এটাও কি স্বার্থপরতাকে বোঝায় না? আশফিক কিছু বলতে পারল না। হাজও চোখ বুঝলো জেনিতকে অনুভব করে সে। কুহুর হাত টেনে ধরে হসপিটালের বারান্দায় চলে আসলো রনক। এতক্ষণ যাবৎ মেয়েটা তাকে এড়িয়ে যাচ্ছে বেশ বুঝতে পারছিল। কারণটাও বেশ ভালো করে জানা। কুহুর সামনে একটা কাগজ বাড়িয়ে ধরে জড়ানো স্বরে বলল, কি লিখেছো এটা? আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না রৌনক ভাই। আমি চলে যাচ্ছি। হোয়াই ডিড ইউ রাইট দিস? আনসার মি। রনকের পুরুষালী কণ্ঠে গমগমে হয়ে উঠল আশপাশ। রাগে কপালের রগ ফুলে উঠল। শক্ত চোখে মুখে জবাব দিল কুহু, ভুল কি করলাম? ভুল কি বললাম? রিশার এই অবস্থার জন্য নয়তো আপনাকে ছেড়ে আমি সত্যিই চলে যেতাম। এত সব আয়োজন করার পর একটা মেয়ের যখন বিয়ে ভেঙে যায় তখন কতটা মানসিক আঘাত হয় জানেন আপনি? কেন করেছেন এমন? কেন নাটক সাজিয়েছেন? নাকের পাটা ফুলে উঠল রনকের। কুহুর বাহু চেপে ধরে দেওয়ালের সাথে ঠেকিয়ে ধরল। চোখ ফেটে এক্ষুনি যেন রক্ত বেরিয়ে আসবে। চল শক্ত করে বলল, কেন নাটক সাজিয়েছি একটু বুঝতে পারোনি? আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম স্টুপিড মেয়ে। কখনো সেটা বোঝার ক্ষমতা হয়েছিল? আমাকে তো চাওনি তুমি। স্বেচ্ছায় বললে বিয়ে করতে চাইতে। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন প্ল্যান করেছি সেটা একমাত্র আমি জানি কুহু। এভাবে সিদ্ধান্ত নেয়ার পূর্বে উচিত ছিল না আমার থেকে সবটা জানার? ছেড়ে যাওয়ার স্পর্ধা হয় কি করে? তুমি অপমানিত হয়েছ এতটুকু বুঝলে, কিন্তু আমার ভালোবাসাটা বুঝলে না। পৃথিবীর যে প্রান্তেই যেতে ঠিক খুঁজে নিতাম আমি, নয়তো নিজেকে শেষ করে দিতাম। এটাই তো চেয়েছিলে, তাই না? কিছু বলতে পারলো না। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চোখ দুটো ঝাপসা হয়ে গেল। শরীরটা টলছে। মনে হচ্ছে একে একে সবকিছু খুলে বলল রনক। কুকে সেই প্রথম দিনই ভালো লাগার কথা, তার জন্য নীরবে অনুভূতি বয়ে বেড়ানো। আচমকা ঘাড় ফেলে দিয়ে ঢলে পড়ল কুহু। ভয়ে কলিজা ধক করে উঠল রনকের। চেপে রাখা বাহু আলগা করে দিল। তৎক্ষণাৎ বুকে জড়িয়ে নিল। কোনো হেলদোল নেই কুহুর। মাথা কাজ করা বন্ধ করে দিল রনকের। গালে হাত রেখে পাগলের মতো কুহুকে ডেকে গেল বারবার। অত্যল্পকালে কোলে তুলে নিল। ছুটল ইমার্জেন্সি কক্ষে। অজানা ভয় আর উত্তেজনায় শ্বাস রোধ হয়ে গেল রনকের। কুহু কি কষ্ট দিয়ে ফেলল সে? মানসিক চাপ সইতে পারেনি মেয়েটা। বোকা মেয়েটা কি কখনোই বুঝবে না তাকে? কুহুকে বেডে নামিয়ে দেওয়ার পর ডাক্তার জানালো দেখছে। বাইরে বেরোতেই দেখলো রাতিম এদিক সেদিক পাগলের মতো কাউকে খুঁজছে। মুহূর্তেই রাগ চরম আকার ধারণ করলো রনকের। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রাতিমের কলার চেপে ধরলো। হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর ঘুষি বসিয়ে দিল। মুহূর্তে রাতিমের নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে গেল। বাম হাতে নাক চেপে ধরে রনকের দিকে তাকিয়ে বলল সে, আইরিশ, রনক কোথায়? রাগ দমাতে না পেরে রাতিমের চোয়াল বরাবর আরেকটা ঘুষি বসিয়ে দিল রনক। কেন এসেছিস এখানে? আমার বোন বেঁচে আছে নাকি মরে গেছে দেখতে? কাতর চোখে তাকিয়ে বলল রাতিম। আমাকে ভুল বুঝিস না রৌনক, আইরিশের কাছে নিয়ে চল, আমি সব বলছি। রিশ, তোকে দেখলে কষ্ট পাবে রাতিম। এটা হসপিটাল,
আমি চাচ্ছি না কোনো ঝামেলা করতে, চলে যা তুই। হাঁপাতে হাঁপাতে বলল রাতিম। আমি আমি আইরিশের কাছে চলে এসেছি একেবারের জন্য। রাগত রনক হঠাৎই দমে গেল যেন, কপালে ভাঁজ পড়ল তার। দূর থেকে শারমিন বেগম ডাকলেন রনককে, পেছনে ফিরে তাকাতেই সেদিকে এগিয়ে গেল রাতিম। শারমিন বেগমকে এড়িয়ে সোজা কেবিনে ঢুকে গেল। রিসা বসে আসে নিশ্চুপ, ছুটে গিয়ে জড়িয়ে ধরল রাতিম, একেবারে আষ্টে পিষ্টে শক্ত করে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে রিসা। আশেপাশে সবাই অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। রিসা নির্বাক, কি হচ্ছে? সে কি কোনো কল্পজগতে? স্পষ্ট রাতিমের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মৃদু কাঁপছে ছেলেটার শরীর। ধীরে ধীরে জড়িয়ে নিল ঈশা। চোখ বুঝল, নিঃশব্দে দু ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। নির্বিশেষে তার অভিমান, কষ্ট, ব্যথা বিলীন হয়ে গেল। কান্নারত স্বরে সবকিছু খুলে বলল রাতিম। পরিস্থিতির কারণে সে দূরে চলে গিয়েছিল। অন্তরে এক অন্যরকম প্রশান্তি বয়ে গেল রিসার। মানুষটা এই চমৎকার ব্যক্তিত্ব তাকে বারবার মুগ্ধ করে। এসব আগে বললে কি রিসা বুঝতো না? কেন এত কষ্ট দিল? রূপা মেয়েটা নিজের জীবন ত্যাগ করে সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়ে গেল রিসাকে। অজান্তেই মেয়েটার ঋণী করে দিয়ে গেল তাকে। সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে গেল। কাপা স্বরে বলল রিসা, আমাকে ছেড়ে চলে যাবেন না তো রাতিম ভাই? তাহলে রূপার মতোই আমার পরিণতি হবে। না পাওয়ার যন্ত্রণা যে খুব বেশি হয়। ছেড়ে দিয়ে রিসার দিকে তাকালো রাতিম। পরক্ষণে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল স্নেহ অধরষ্ট দিয়ে। চোখ বুজে ফেলল রিসা। ধীর মৃদু কাঁপুনি দিল। এই অনুভূতি তার কাছে নব্য, অন্যরকম, এক সুখকর, অনেক অপেক্ষার, অনেক সাধনার। কুহু মাথা নিচু করে বেডে বসে আছে। লজ্জায় গালে লাল আভা ছড়িয়েছে। পাশে রনক বসে আছে, চোখে মুখে আনন্দ আর খুশি নিয়ে। মুহূর্তটা স্বপ্নের মতো লাগছে। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে কুহুর পেটের কাছাকাছি হাত রেখে কম্পিত কণ্ঠে বলল রনক, কুহু, আমাদের ভালোবাসার অস্তিত্ব ধারণ করছো তুমি। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হচ্ছে নিজেকে। তুমি যদি দূরে চলে যেতে, এই খুশির দিনটা দেখা হতো আমার। অশ্রুসিক্ত চোখে তাকালো কুহু। শুকনো ঢোক গিলে নিয়ে বলল, আপনার ভালোবাসা আমি বুঝতে পেরেছিলাম রনক ভাই, কিন্তু আপনি এটা নিজের মধ্যে চেপে রেখে অন্যায় করেছেন। সেজন্য আমার কষ্ট হয়েছিল, রাগ হয়েছিল। কুহুর ঠোঁটের মাঝে হাত রেখে বলল রনক, ভাই নয়, বড় রনক। হয়তো কদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হলে দেখা যাবে আমাকে ভুলে মামা ডেকে বসবে। কুহু ফিক করে হেসে ফেলল। মুহূর্তে জড়িয়ে নিল সামনে থাকা দীর্ঘকায় পুরুষকে। কানের পাশে ফিসফিস করে বলল, আপনার দেয়া শ্রেষ্ঠ উপহার ছিল এই সন্তান। ভালোবাসি রনক স্যার। আমি প্রকাশ করে দিতে জানি, নীরবে রয়ে বেড়াই, নীরবে বয়ে বেড়াই না। মৃত্যু বলবো, ভালোবেসে যাব আমার অনাগত সন্তানের বাবাকে। রনকের চোখে জল ভেসে উঠল। কুহুকে আঁকড়ে ধরল বুকের মাঝে। অনুভব করলো কুহু কাঁদছে। সুখের কান্না। সমাপ্ত।